ইয়ানা শুধু আহানের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। কি সুন্দর ওনার কথার ধরন, কিন্তু মানসিকতা কতটা নিকৃষ্ট। জানেন তো মিস্টার অগ্নি চৌধুরী, কামনা একটি প্রবল সাময়িক উত্তেজনা মাত্র। আর আপনি আমাকে কামনা করেন, যেটা এক সময় ঠিকই শেষ হয়ে যাবে। তখন আপনি থাকবেন এক মেরু আর আমি থাকবো আরেক মেরুতে। তাই আমি আপনাকে বলছি, প্লিজ আমার পেছন ছেড়ে দিন। আমি এই জায়গা থেকে অনেক দূরে চলে যাব, ঠিক তত দূর যেখানে গেলে আমায় খুঁজে পাওয়া অসম্ভব। কখনো আপনার সামনে আসবো না। আহান ইয়ানার পরপর 3টা থাপ্পড় মারে। হঠাৎ আক্রমণে ইয়ানা নিজের শক্তি হারিয়ে দেওয়ালে ধাক্কা খায়। ফলে ফলে কপাল ফেটে রক্ত বের হয়ে পড়ে। আহান ইয়ানার চুলের মুঠি ধরে চিৎকার করে বলে, খুব শখ না আমার থেকে দূরে থাকার? ভালোভাবে বোঝালে কথা কানে যায় না। কি করব আমি তোকে, এত অবাধ্য কেন হোস? এক কাজ করি, মেরে ফেলি, তাহলে সব সমস্যার সমাধান। আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছা পূরণ করে দেই। আহান ইয়ানার দিকে তাকিয়ে শুট করে দেয়। ইয়ানা 2 হাত দিয়ে কানে চেপে ভয়ে চোখ বন্ধ করে নেয়। যখন নিজের শরীরে কোনো আঘাত অনুভব করতে পারল না, তখন আস্তে আস্তে পিট করে চোখ খুলে তাকায়। দেখে বেলকনিতে রাখা বিশাল বড় ফুলের টবটা ভেঙে মাটিতে পড়ে আছে। তার মানে ওকে শ্যুট করেনি, ফুলের টবের দিকে শ্যুট করেছি। এইটা ভেবে বুকে হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর আহানের দিকে তাকায়। দেখে সে কপালে বন্দুক ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহান এবার ইয়ানার দিকে তাকায়। ইয়ানা আহানের তাকানো দেখে তাচ্ছিল হেসে বলে, ভেবেছিলেন মিস্টার চৌধুরী ভয় পাবো? আপনার বন্দুক থেকে ছোড়া গুলি দেখে বাকিদের মতো চিৎকার করে উঠবো? ইনায়া এসবে ভয় পায় না। খুব অল্প বয়সে সে মৃত্যুকে আলিঙ্গন করে এসেছে, তাই মৃত্যু নিয়ে ভয় করে কাবু করতে পারে না। আহান কিছুটা শান্ত হয়ে ইয়ানার সামনাসামনি এসে দাঁড়ায়। তারপর চোখে চোখ রেখে বলে, সেই জন্যই তোমাকে চাই আমার। তোমার সাহসিকতায় আমি সত্যিই মুগ্ধ। যেই মেয়ের একটু আগে সম্ভ্রমহানি হচ্ছিল, সে ভয় না পেয়ে এখনও চোখে চোখ রেখে কথা বলছে। সাহসী না হলে সেটা কয়জনে পারে? এরপর আহান 1 মিনিটও দেরি করেনি, রুম থেকে বের হয়ে যায়। যেতে যেতে বলে যায়, আমি গাড়িতে যাচ্ছি, যদি বাড়ি ফিরতে চাও তাহলে আসতে পারো। ইয়ানার 1 মিনিটও দেরি না করে আহানের পিছন পিছন চলে যায়। ইয়ানা বাড়ির সামনে গিয়ে দরজা খোলে, ভিতরে ঢুকতে নিবে, কিন্তু একজনকে দেখে থমকে যায়। দেখে সুমু সোফায় বসে আছে। ইয়ানা কয়েকটা ঢুকিলে বলে, ইনায়া, আজ তুই গেলি। পাগলি আজ ভীষণভাবে ক্ষেপে আছে। কোনোভাবেই মিস্টার চৌধুরীর কথা বলা যাবে না। সব তো ঠিক করেই দিব, তাহলে শুধু শুধু টেনশনে ফেলার কারণ কি? ইয়ানা পা টিপে টিপে সবার আড়ালে রুমে ঢুকতে যায়, কিন্তু রুয়ানার কথাই দাঁড়িয়ে পড়ে। এই তো আপু চলে এসেছে। রুয়ানার কথা শুনে সুমু পিছনে ফিরে তাকায়। ইয়ানার 1 মিনিটও দেরি না করে দেয় এক দৌড়। তাড়াতাড়ি করে গিয়ে মিসেস সেলিনার পিছনে দাঁড়ায়। আম্মু প্লিজ, আজকের মতো বাঁচাও, পাগলি খেপেছে। সুমু রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আন্টি, তুমি সামনে থেকে সরে দাঁড়াও, ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর ধারণা আছে কতটুকু চিন্তায় ছিলাম আমি। ইয়ানা সুমুর চিন্তার কারণ বুঝতে পেরে 2 হাতে কানে ধরে বলে, প্লিজ জানু, আজকের মতো ক্ষমা করে দে, আর কখনো এরকম করব না। ঠিক আছে, করলাম ক্ষমা। এখন বল, কোথায় গিয়েছিলি? ইয়ানা সুমু গিয়ে সোফায় বসে। ইনু, রায়ান বা অগ্নি চৌধুরী আসেনি তো? ওরা কিছু করেনি তো? প্লিজ ইনু, মৌন হয়ে থাকিস না, তাড়াতাড়ি বল। ইয়ানা সুমুকে আশ্বাস দিয়ে বলে, এমন কিছুই নয়। আসলে তুই যখন পানি আনতে দোকানে গিয়েছিলি, তখন একটা পথশিশু আসে, বারবার খাবার চাইছিল। তুইও আসছিলি না, তাই ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই ভেবেছিলাম, খাবার কিনে দিয়েই চলে আসবো, কিন্তু কিছুতেই রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছিল না মেয়েটা পথশিশু। তাই এই নিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। এখন বিশ্বাস করলেই হয়। আল্লাহ আমায় ক্ষমা করে দিও মিথ্যে বলার জন্য, কিন্তু কি করব, আমি নিরুপায়। সুমু কপাল কুঁচকে তাকিয়ে আছে ইয়ানার দিকে। মানলাম তুই একটা কাজে আটকে গিয়েছিলে, কিন্তু ফোন ধরছিলি না কেন? তুই জানিস কতটা চিন্তায় ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো রায়ান তোকে কিডন্যাপ করেছে বা অগ্নি চৌধুরী। ইয়ানা সুমুর চিন্তার কারণ বুঝতে পেরে বলে, আসলে ফোন সাইলেন্ট ছিল। আর চিন্তা করিস না, এমন কিছু হয়নি।
আজ আর বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই থাক। রাত ঠিক 12টা। ইয়ানা কিছু শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে, দেখে সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। শুভ জন্মদিন আমার ছোট মা। শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ঝগড়ুটে বোন। রুয়ানা সবার উইশ করা দেখে খুশিতে আত্মহারা। থ্যাংক ইউ সো মাচ আব্বু, আম্মু, আপুই, সুমু আপি। তারপর তারা ছোটখাটো সেলিব্রেশন করে যার যার মতো গিয়ে ঘুমোতে চলে যায়। প্লিজ মিস্টার চৌধুরী, আমার সাথে এমন করবেন না, প্লিজ প্লিজ, দূরে যান আমার থেকে, একদম কাছে আসবেন না। হঠাৎ ইয়ানা ঘুম থেকে চোখ মেলে তাকায়, পাশে সুমুর গভীর ঘুমে আচ্ছন্ন। ও এতক্ষণ স্বপ্ন দেখছিল ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয়। ভয়ে ওর হাত পা কাঁপছে। পাশ থেকে এক গ্লাস পানি একশ্বাসেই খেয়ে ফেলে। আজ আপনি যা করেছেন তা কখনো ভুলবো না মিস্টার চৌধুরী। ঘৃণা করি আপনাকে, ঠিক এতটাই ঘৃণা করি যে আপনার ছায়া দেখতে অস্বস্তি হয়। চলে যাব অনেক দূরে, যেখানে আপনি আমায় খুঁজে পাবেন না। হল্লাপাটি আর রুয়ানা তারা একটা বড় রেস্টুরেন্টে বসে আছে, কারণ আজ রুয়ানার জন্মদিন। তাই হল্লাপাটির তরফ থেকে জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন। এক এক করে সবাই রুয়ানাকে গিফট দেয়, যা পেয়ে সে খুব খুশি। ঠিক তখনই রুয়ানার কথায় সবাই পাশে তাকায়। আপুরা দেখো তো, উনি আহান ভাইয়া না? উনি তো বিদেশ গিয়েছিলেন, তার মানে ফিরে এসেছেন। তাই তো। উনি তো আহান ভাইয়ার সাথে রায়ান আর ইউবির ভাইয়াও রয়েছেন। তাহলে ওনাদের বলি আমাদের সাথে অ্যাটেন্ড করতে। আর তাছাড়া অনেকদিন ধরে এদের সাথে কথা হয় না, ও বলে নেওয়া যাবে। সব ঠিক আছে আয়াত, কিন্তু ওনারা কোনো দরকারে হয়তো আসতে পারে, হতে পারে কোনো বিজনেস মিটিং। না রে, মিটিং নাই। মিটিং হলে আরও মানুষ থাকতো, কিন্তু এখানে ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। তোরা বস, আমি ডাক দিই। আরও আহানদের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আহান আরোরাকে চিনতে 1 মিনিটও দেরি করেনি, তাই একটা মুচকি হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? একা এসেছো নাকি নিজের ফ্রেন্ড তারা সবাই এসেছে? জি ভাইয়া, আজ আমাদের রুয়ানার জন্মদিন, তাই আমাদের পক্ষ থেকে ছোট একটা আয়োজন। আপনারাও আসুন না। কেন নয়, চল। তারপর তারাও সেলিব্রেশনে জয়েন করে। আহান যত সম্ভব নিজের দৃষ্টি ইয়ানার আড়ালে রাখার চেষ্টা করছে, কারণ ইয়ানা বলে দিয়েছে অগ্নি চৌধুরীর চোখজোড়ার সাথে অন্য কারো চোখজোড়ার খুব মিল পাওয়া যায়। ইভি রোয়ানার দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে, সাথে সাদা পাথরের কাজ করা একটা সিম্পল গাউন আর মুখে হালকা মেকআপ। মেয়েটা বাচ্চা সুলভ চেহারাতে যেন অদ্ভুত এক আকর্ষণ রয়েছে। তারপর কিছু একটা মনে পড়তেই রোয়ানাকে প্রশ্ন করে, আচ্ছা পিসি, তোমার বয়স কত? মানে আজ কত বছর বয়স হয়েছে তোমার? রোয়ানার মুখ থেকে হাসি উবে গেল পিচ্ছি ডাক শুনে। সে এখনো পিচ্ছি নাকি? আজব। আমাকে একদম পিচ্ছি বলবেন না। আর আমার আর 16 বছর পূর্ণ হয়েছে। ইউভি আহত সুরে বলে, হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো। 16 বছর কম নাকি? হাই কপাল, ভালোবাসার জন্য আর কোনো মেয়ে পেলি না, শেষে কিনা হাঁটুর বয়সী মেয়েকে পছন্দ করতে হলো। আমার বয়স 27 আর ওর 16। আল্লাহ কত মাপ ফারাক। ঠিক সময় বিয়ে হলে ওর সমান একটা মেয়ে থাকতো। আবার আমার কবে বড় হবে এই মেয়ে? আড্ডার মাঝে কেউ একজন সুমুকে গভীরভাবে পরখ করছে। সেটা কি ও বুঝতে পারছে, নাকি বুঝেও না বোঝার অভিনয় করছে? অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারা সবাই সবার থেকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে আসে। ইয়ানা ফ্রেশ হয়ে নিজের রুমে আসে আর ভাবছে কিভাবে নিজের আব্বু আম্মুকে রাজি করবে। তাকে সত্যি রাজি হবে নাকি আমাকে নিরাশ করবে? যা হওয়ার হোক, বলে তো আর মেরে ফেলবে না। বলে সে তার আব্বু আম্মুর রুমের দিকে যায়। তারপর দরজার সামনে গিয়ে বলে, আমি কি ভেতরে আসতে পারি? আসাদ হোসেন মেয়ের দিকে তাকিয়ে বলে, বাবা মায়ের রুমে ঢুকতেও অনুমতি নিতে হয় না, ভিতরে আয়। ইয়ানা ভিতরে আসতে আসতে বলে, যার রুমেই হোক না কেন আব্বু, অনুমতি নেওয়া একটা ম্যানার্স, আর সেটা তুমিই আমাদের শিখিয়েছো।
আসাদ হোসেন মেয়ের কথায় প্রফুল্ল হেসে বলেন, ঠিক আছে আমার মা, কিন্তু এত রাতে আমাদের রুমে কোনো দরকার নাকি? ইয়ানা যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সে এইবার আমতা আমতা করে বলে, আব্বু কিছু কথা ছিল তোমার সাথে। বল, কি বলবি? এতে ঘাবড়ানোর কি আছে? কখনো তোর কথাকে অমান্য করেছি? কারণ আমি জানি আমার মেয়ে সঠিক সিদ্ধান্তই নেবে, নিজের বাবাকে কখনো নিরাশ করবে না। ইয়ানা নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আব্বু, এতটা বিশ্বাস করার জন্য। আর তোমার বিশ্বাসের মর্যাদা সব সময় রাখার চেষ্টা করব। ওকে বল, কি বলবি? ইয়ানা একটা শ্বাস নিয়ে বলে, আসলে আব্বু, আমি ভাবছিলাম আমাদের এইখানে তো তেমন কেউ নেই, আমাদের সমস্ত আত্মীয় চট্টগ্রামে, তাই বলছিলাম বিয়েটা ঢাকায় না হয়ে চট্টগ্রামে হলে হয় না? দাদা দাদু মারা যাওয়ার পর আমরা আর ওখানে যাইনি, এই বিয়ে উপলক্ষে আমরা সবার সাথে দেখা করে আসতে পারবো। তাই বলছিলাম বিয়েটা ঢাকায় না হয়ে চট্টগ্রামে হলে ভালো হতো, যদি তুমি রাজি থাকো। ইয়ানা ভয়ে ভয়ে আসাদ হোসেনের দিকে তাকায়। আব্বুনি আবার রাগ করে, কিন্তু ইয়ানা অবাক, কারণ আসাদ হোসেনের মুখে হাসি ঝিলিক। আসাদ হোসেন ইয়ানার দিকে তাকিয়ে বলে, একদম আমার মনের কথাটা বলেছিস, আমিও ভেবেছিলাম, কিন্তু কিছু একটা মনে করে তার প্রকাশ করেনি। কতদিন ধরে নিজের বাসভিটা দেখি না, মুখটা যেন হাহাকার করছে। ইয়ানা খুশিতে নিজের বাপকে জড়িয়ে ধরে বলে, তার মানে তুমি রাজি? ধন্যবাদ আব্বু। তোর বিয়ে উপলক্ষে তোর দাদা দাদির কবরটাও জিয়ারত করে আসবো। ঠিক আছে, তাহলে আম্মু নিচে থেকে আসলে এই নিয়ে আলোচনা করো। খাবার সময় ওই তোমাদের দুজনের সামনে বলতাম, কিন্তু কোনো এক কারণে বলিনি, এখন তুমি আম্মুকে জানিয়ে দিও। ইয়ানা নিজের বাবা মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে যায় আর মনে মনে বলে, আমি জানি মিস্টার চৌধুরী আপনি সর্বক্ষণ আমার দিকে নজর রাখেন, তার জন্য সিসি ক্যামেরাও লাগিয়েছেন পুরো ঘর জুড়ে, কিন্তু বাবা মায়ের রুমে নিশ্চয়ই লাগাননি, কারণ আর যাই হোক ওদের ওখানে লাগাবেন না আমি জানি, তাই তো কথাটা খাবার টেবিলে না বলে সোজা আব্বু আম্মুর রুমে গিয়ে বলে আসলাম। দেখি এবার কিভাবে আমার যাওয়া আটকান আর আমার বিয়ে। কেটে গেল এর মাঝে 2 দিন। আজ ইয়ানা তারা চট্টগ্রামে যাচ্ছে, সাথে সুমুও রয়েছে। শুধু ও জানে কেন তারা সবাই চট্টগ্রামে যাচ্ছে। হল ব্যাপারটি সবাই জানে, কিন্তু তারা এখন যাবে না, বিয়ের আগের দিন উপস্থিত হবে। সুমুর বর্তমান অভিভাবক যেহেতু আসাদ হোসেন, তাই সুমু ইয়ানার সাথেই যাচ্ছে। ইয়ানা তারা সবার আগের দিন ব্যাগ গুছিয়ে রেখেছিল, তাই এখন তার কষ্ট করতে হচ্ছে না। ঠিক তখনই আন্নার নাম্বার থেকে সুমুর ফোনে একটি মেসেজ আসে। দেখে এইটা সেই নাম্বার থেকে ওকে পুঁতে রাখতে বিরক্ত করে, তবে আস্তে আস্তে এখন ভালো লাগতে শুরু করেছে। আগের মতো বিরক্ত অনুভব হয় না, অনেকটা বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে উঠেছে। সুমু অনেকক্ষণ চ্যাটিং করে ফোন ব্যাগে ঢুকিয়ে ফেলে। আশেপাশের সবাই জানে ইয়ানা তারা বেড়াতে যাচ্ছে, কিন্তু কেউ জানে না ওইখানে বিয়ের জন্য যাচ্ছে। ইয়ানা সবাইকে বলতে নিষেধ করেছে যাতে কেউ না জানে। তারা প্রায় 8 ঘন্টা জার্নি করার পর চট্টগ্রামে পৌঁছায়। অনেকদিন পর সবাই সবাইকে দেখে কিছুটা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া করে এক এক করে ঘুমাতে চলে যায়। সারাদিন জার্নি করার ফলে সবাই ভীষণ ক্লান্ত। এইদিকে আরও 2 দিন কেটে গেল। আন এই 2 দিনই ইয়ানার কোনো খোঁজ পায়নি। শহরের অলিতে গলিতে লোক লাগানো হয়েছে ইয়ানাকে খোঁজার জন্য, কিন্তু বরাবরই তাকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। আর নিজের বিলাসবহুল বাড়ি বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে, কিছুতেই তার মাথা ঠান্ডা হচ্ছে না। ইয়ানাকে হাতের কাছে ফেলে জ্যান্ত কবর দিত। ঠিক তখনই ওইখানে আরিফ এসে বলে। আহান আরিফের দিকে তাকিয়ে বলে, শুধুই কি বেড়াতে গিয়েছে নাকি অন্য কিছু? আরিফ আহানের প্রশ্নে আমতা আমতা করে বলে, ঠিক আছে, যা তুই। এরপর আহান বলে। আরিফ চলে যেতে আহান একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, কাজটা তুমি ঠিক করনি আমার অনুভবের শেহজাদি। সাবধান করেছিলাম, শুনোনি। অবাধ্য হতে বারণ করেছিলাম, কিন্তু অবাধ্য হয়েছ। অন্য কারোর হওয়া চিন্তা করতে বারণ করেছিলাম, কিন্তু মাননি। এবার বুঝবে অগ্নি চৌধুরী কী জিনিস। বলে ওয়াইনের গ্লাসটা চেপে ধরে এতটাই জোরে ধরেছিল যে গ্লাসটা ভেঙে বাজেভাবে হাতে গেঁথে গিয়েছে। কিন্তু আহানের এসব নিয়ে কোনো চিন্তা নেই। দেখতে দেখতে কেটে গেল আরও 20 দিন। এই 20 দিনে না তো আহান ইয়ানার কোনো খোঁজ নিয়েছে, আর না তো ওকে আনতে গিয়েছে।
আজ ইয়ানার গায়ে হলুদ, যেহেতু বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে তাই কোনো মেহেন্দি অনুষ্ঠান বা গায়ে হলুদ হচ্ছে না। হল্লা পার্টি তারা সবাই চলে এসেছে এত দূরে, আর তার ইয়ানার বাবা তারা যেতে দেয়নি, তবে তারা কোনো রকমে রাজি করিয়ে এসেছে। তারা সবাই অনুষ্ঠান শেষে করে রুমে চলে যায়। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হওয়ায় তারা ইয়ানার রুমে গিয়ে আড্ডায় মেতে ওঠে। আমরা কখনো ভাবতে পারিনি তোর বিয়ে এরকম ঘরোয়া উপায়ে হবে। কত ইচ্ছে ছিল মজা করব, আনন্দ করব, নাচ হবে, গান হবে। এখন ঘরোয়া উপায়ে হচ্ছে, তারপর উনি নিজের কাজটা শেষ করে আসলে সবাইকে জানিয়ে বিয়ে করব। ও মাই গুডনেস, কিনু এখন জিজুকে উনি বলা শুরু করেছিস বলেই সবাই হাসা শুরু করে। সব ওই তো বুঝলাম, কিন্তু তোরা একটা জিনিস লক্ষ্য করছিস? অগ্নি চৌধুরী আসার পর থেকে রায়হানের কোনো খোঁজ নেই, এমনকি একেবারে জন্যও দেখিনি। তোদের কি একটু খটকা লাগছে না? এটা আমার মাথায় অনেকবার এসেছিল, কিন্তু এক হিসেবে তো ভালো হয়েছে। এখন ইয়ানাকে আর কেউ বিরক্ত করে না। বিরক্ত করে না মানে? ভুলে গেছিস দ্য গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরীর কথা? উনি রায়হানের থেকে অনেক ধাপ এগিয়ে। কিন্তু ইয়ানা অগ্নি চৌধুরী তোর বিয়ের খবর জেনেও কেন এত চুপ রয়েছেন? হয়তো মোহ কেটে গেছে তাই। না, মোহ কাটেনি, কারণ মিস্টার চৌধুরী জানেনই না কাল আমার বিয়ে। একবারও তোদের মনে হয় না যেই চট্টগ্রামে দাদা দাদুর মৃত্যুর পর আব্বু আম্মু জোর করলেও আসতাম না, আজ কেন নিজ ইচ্ছায় এইখানে বিয়ে করতে চাইলাম? কারণ ঢাকায় বিয়ে করলে উনি কোনোভাবেই জেনে যেত, কিন্তু চট্টগ্রামের কথা কোনোভাবেই জানবে না। আর যদি জেনেও থাকে তাহলে ভাববে বেড়াতে এসেছি। হয়তো জানলে এতক্ষণে চলে আসার কথা। যাই হোক, কিন্তু ইয়ানা অগ্নি চৌধুরী একজন মাফিয়া। উনি এমনি কারোর পিছু নেয় না। এমনও তো হতে পারে যে উনি তোকে সত্যি সত্যি ভালোবাসে। এইটা কোনো মোহ বা কামনা নয়। হল্লাপাট্টির সবাই আরুর কথায় সম্মতি জানায়। ইয়ানা তখন তাচ্ছিল হেসে বলে, ভালোবাসা মাই ফুট। উনি কখনো বলেছেন যে উনি আমাকে ভালোবাসে? আমি 1000 বার জিজ্ঞাসা করেছি, উনি 1000 বার না করেছেন। আর যদি ভালোই বাসতেন তাহলে নিশ্চয়ই খোঁজ করতেন, তাই না? ওকে ঠিক আছে, রাগ করিস না, বাদ দে এসব কথা। কাল তোর বিয়ে, এটা নিয়ে ভাব। তারপর তারা আরো কতক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু দুজন ব্যক্তির চোখে ঘুম নেই। সকালে বাড়ির মহিলা তারা হাতে হাতে কাজে লেগে পড়ে। একটু আগে ছেলের বাড়ির সবাই উপস্থিত হয়েছে। তাদের বাড়ি থেকে শুধু সাইল মির্জা আর তার বাবা মা ইমতিয়াজ মির্জা আর হেনা মির্জা আর কয়েকজন আত্মীয় আসে। বাইরে কোনো লোক আসেনি। তাদের আপ্যায়ন পর্ব শেষ করা হয়। এখন বিয়ের জন্য কাজী চলে আসে। ইয়ানাকে নিয়ে এসে সাইলের পাশে বসানো হয়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। ইমতিয়াজ মির্জার একমাত্র ছেলে আব্রাহাম সাহিল মির্জার সাথে আসাদ হোসেনের বড় মেয়ে ইয়ানা বিনতে আসদের 20 লক্ষ টাকার দেনমোহর বিয়ের ধার্য করা হয়েছে। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বলো মা কবুল। ইয়ানার ভিতর সেট করে ওঠে। বারবার শুধু আহানের অবয়টা ভেসে উঠছে। কান্না আসছে প্রচুর। নিজেকে খাপ ছাড়া লাগছে। ইয়ানার ভাবনার মাঝে কাজী সাহেব পুনরায় বলে, বলো মা কবুল। ইয়ানা কিছু একটা ভেবে নিজের মনকে শান্ত করে নেয়। তারপর বলে দেয় 3টি শব্দ, কবুল কবুল কবুল। তারপর সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাজী সাহেব পুনরায় সাইলের কাছে গিয়ে বলে, তুমি বলো বাবা কবুল। সাইল কবুল বলতে যাবে, ঠিক তখনই দরজার কাছ থেকে 3টি শব্দ ভেসে আসে, কবুল কবুল কবুল। সবে সেই আগত ব্যক্তিটির দিকে তাকাই। ইয়ানা এতক্ষণ কান্না করছিল, তাই সে নিজে মাথা তুলে তাকায়। তাকাতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সাথে সাথে বর্ষা থেকে দাঁড়িয়ে যায়, কারণ দরজার সামনে ব্লু কালারের হুডি পরে দাঁড়িয়ে আছে স্বয়ং অগ্নি চৌধুরী। ইয়ানা অস্পষ্ট ভাষায় বলে, মিস্টার চৌধুরী। বিয়েবাড়িতে সবার কানাঘুষা লেগে যায়। কে এই ছেলে? আর হল্লা পার্টি তারা ভয়ে একজনের আত্মা শুকিয়ে যাচ্ছে, কারণ তারা অগ্নি চৌধুরীর রাগ সম্পর্কে অবগত। আসাদ হোসেন এবার রেগে বলে ওঠে, এই ছেলে কে তুমি?
বিয়ের মাঝখানে বরের জায়গায় তুমি এসে কবুল বলছো? আহান দুই হাত প্যান্টের পকেটে গুজে আস্তে আস্তে বলে, কেন শ্বশুর আব্বু, আমি আপনার মেয়ের জামাই। মেয়ের জামাই মানে? আমার কোন মেয়ের সাথে বিয়ে দিয়েছি তোমায়? আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, বয়স হয়েছে ঠিক আছে, তাই বলে এখনকার কথা এখনই ভুলে যাবেন? একটু আগেই তো কবুল বলে বিয়ে করলাম। আসাদ চৌধুরী বিরক্তি নিয়ে বলে, এই ছেলে কি ফাজলামো করছো? তোমার সাথে কি আমার ফাজলামোর সম্পর্ক? এখনই বের হও, নয়তো পুলিশ ডাকবো। আহান এবার আস্তে আস্তে মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলে, মেইন পয়েন্টে এসেছেন। শ্বশুর আব্বু হন আপনি, আমার এইটা তো আর মজার সম্পর্ক নয়। আসাদ হোসেন এবার চরম রেগে গিয়ে বলেন, এই ছেলে, তুমি যদি এখনই বের না হও তাহলে পুলিশ ডেকে এনে বের করাবো, তারপর জেলের মুখ দেখতে হবে। তাই বলছি, বের হয়ে যাও। আহান নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আসাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেশে এমন কোনো জেল এখনো হয়নি যেখানে অগ্নি চৌধুরীকে বন্দি করবে। এই কথাটা সবার কানে বাজে নাই ঠেকল। উনি তাহলে অগ্নি চৌধুরী? যেহেতু এটা চট্টগ্রাম, তাই অনেকে চিনতে পারেনি। আর তাছাড়া আহান আজ সম্পূর্ণ অন্যভাবে এসেছে, যেভাবে ও মাফিয়া জগতে উপস্থিত হয়। ইয়ানা এবার আহানের সামনে এসে দাঁড়ায় আর বলে, এখানে কেন এসেছেন মিস্টার চৌধুরী? দেখুন, এটা একটা ভদ্র ফ্যামিলি, তাই হাত জোর করছি এইখান থেকে চলে যান। আপনার মাফিয়াগিরি অন্য কোথাও গিয়ে দেখান। ইয়ানা বলতে দেরি, কিন্তু আহানের হাতের চর পড়তে দেরি হয়নি। পরপর শক্ত হাতের চর খেয়ে সামলাতে না পেরে ছিটকে পড়ে। একটু আগে যে বাড়িটা খুশিতে মেতে উঠে দিল, কিন্তু এখন এইটা যেন একটা মৃত্যুপরীতে রূপ নিয়েছে। আহানের পৈশাচিক রূপ দেখে এক একজন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সাইল এতক্ষণে চুপ থাকলো, এখন আহানের উদ্দেশ্যে বলে ওঠে, এরকম অভদ্রতার মানে কি? মিস্টার চৌধুরী, আপনি আমার হবু স্ত্রীর গায়ে হাত তুলেছেন কেন? আহানের রাগে চোখ দুটো লাল হয়ে আছে। অতিরিক্ত রাগের কারণে শরীরের রোগগুলো ভেসে উঠছে। সাইলের কথা ছিল রক্তে আগুন ধরার মতো। সে সাইলের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, তুই এইখানে ওই দ্বারা, তোর ব্যবস্থা অনেক আগে করা উচিত ছিল। আর তুই কার জন্য কাজ করছিস সেটাও আমি খুঁজে বের করব। তারপর কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, কাজী সাহেব, বাকি বিয়ের কাজ শেষ করুন। ইয়ানা নিজের চুল থেকে আহানের হাত সরাতে সরাতে বলে, কখনো আপনার মতো জানোয়ারকে আমি বিয়ে করব না। যদি আপনি আমার জীবনও নিয়ে নেন, তারপরেও না। আহান ইয়ানার কথা শুনে রহস্যময় হাসি দিয়ে বলে, জানতাম তুমি এত সহজে রাজি হবে না, তাই অন্য দিক দিয়ে তীর ছুঁড়েছি। আর এই জানোয়ারের সাথেই সারা জীবন কাটাতে হবে। ইয়ানা কপাল কুঁচকে বলে, মানে? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, আরে বেবি, এত তারা কিসের? বলে আহান রায়ানকে ডাক দেয়। রায়ানের নাম শুনে ইয়ানা চমকে ওঠে। রায়ান আসতেই ইয়ানা তার দিকে নেত্র মেলে তাকায় আর বলে, ভাইয়া, আপনি তো আহান ভাইয়ার ফ্রেন্ড, তাহলে আপনি ওনার সাথে কেন? আপনাকে উনি জোর করে নিয়ে আসেনি তো? আপনারা সবাই ঠিক আছেন তো? ইউভি ভাইয়া, আহান ভাইয়া, তাদের কোনো ক্ষতি করেনি তো এই সাইকো? প্লিজ ভাইয়া, কিছু তো বলুন। বলে ইয়ানা কান্নে ভেঙে পড়ে। রায়ান নিশ্চুপ, কারণ আজও নিজেও এক ধাঁধার মধ্যে পড়ে আছে। কি বলবে সে? আহান এবার ইয়ানার দিকে তাকিয়ে বলে, ক্ষতি তো তখন হবে বেবি, যখন আহান আর অগ্নি আলাদা কেউ হবে। আর অগ্নি চৌধুরীর বন্ধুদের দিকে তাকালে তার চোখ খুবলে নেই আমি। সেখানে কেউ ক্ষতি করা তো বিলাসিতা যান। এই কথা শুনে ইয়ানা দুই পা পিছিয়ে যায়। এদিকে হল্লাপাটির সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার কিছু বলতে পারছে না, কারণ আহান সবার মাথায় বন্দুক তাক করে রেখেছে। ইয়ানা অস্পষ্ট ভাষায় বলে, মানে কি বলতে চাইছেন কি আপনি? দুইজন এক ব্যক্তি মানে? আর ওরা আপনার বন্ধু মানে? আহান ইয়ানার খুব কাছাকাছি আসে, এতটাই কাছাকাছি যেখানে একজন আরেকজনের শ্বাস শুনতে পাচ্ছে। আহান এবার মাথা থেকে নিজের হুডিটা নামিয়ে নেয়, তারপর মুখ থেকে মাস্ক খুলে ফেলে। ইয়ানা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এত বড় প্রতারণা কি করে পারলো সে এই প্রতারণার গুটি হতে? ইয়ানা আহানের কাছ থেকে দূরে সরে গিয়ে মাথায় হাত রেখে কান্না করতে করতে বলে, তাহলে আহান আর অগ্নি দুজন এক ব্যক্তি, কিন্তু আমি বোকা ছিলাম, বুঝতেই পারিনি।
এইরকম বিশ্বাসঘাতকতা না করলেও পারতেন মিস্টার চৌধুরী। বন্ধু সেজে পিঠে ছুরি মারলেন। এতক্ষণে ইউভিও চলে আসে। ইয়ানা এবার ইউভি আর রায়ানের সামনে গিয়ে বলে, আপনারা দুইজন বলেছিলেন না আমি আপনার বোনের মতো, সব সময় বিপদে সাহায্য করবেন। এই আপনাদের সাহায্যের নমুনা। প্রথমে এর কথায় ভাই সাজলেন, আর এখন পিঠে ছুরি মারতে চলে এসেছেন। সত্যি আপনাদের মতো ভাই পেয়ে আমি গর্বিত। অনেক ভালো নাটক করেন আপনারা। বাহ মিস্টার রায়ান আর মিস্টার ইউভি, বাহ। রায়ান ইয়ানাকে কিছু বলার জন্য এগিয়ে আসতেই ইয়ানা হাত দিয়ে থামিয়ে দেয় আর বলে, আপনাদের কিছু বলার দরকার নেই। আপনাদের কোনো দোষ নেই। আমি তো আর আপনার আপন বোন নই, কিছু করলেই বাকি। ইউভি এবার ইয়ানাকে বলে, ইয়ানা, তুমি আমাদের ভুল বুঝছো। তুমি আমাদের পুরো কথা শোনো। ইয়ানা কিছু বলতে যাবে, তার আগেই আহান এক ধমক দেয়। তাদের সবাই চুপ করে যায়। আহান ইয়ানা, রায়ান আর ইউভির উদ্দেশ্যে বলে, আমি কি এখানে ভাই বোনের ভালোবাসা দেখতে এসেছি? তোদের আজাইরা নাটক বাদ দে। এরপর ইয়ানার উদ্দেশ্যে বলে, আর তুমি চলো আমার সাথে, বাকি বিয়েটা করে আসি। ইয়ানা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আপনি ভাবলেন কিভাবে আপনার মতো বিশ্বাসঘাতককে আমি ইনায়া বিয়ে করব? জীবন চলে যাবে মিস্টার আহান চৌধুরী, তবুও আপনার মতো প্রতারককে বিয়ে করব না। আহান ইয়ানার দিকে বাঁকা হাসি দিয়ে রায়ানের উদ্দেশ্যে বলে, রায়ান, ক্যামেরাটা দে তো, আমার জান পাখিটাকে কিছু দেখাই। রায়ান এবার আহানের উদ্দেশ্যে বলে, আহান প্লিজ, এটা নয়, অন্য উপায়ে কিছু কর। আহান রায়ানের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তোকে দিতে বলেছি আমি। রায়ান আহানের কাছে ক্যামেরাটা দেয়, তারপর এক পলক রুয়ানার দিকে তাকিয়ে সমুর দিকে তাকায়। দেখে ওর দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে আছে। রায়ান তাকাতেই চোখ মুখ কুচকে দৃষ্টি অন্যদিকে নিয়ে নেয়। আহান এবার ইয়ানার দিকে ক্যামেরাটা তাক করে বলে, আবারও বলছি, আমাকে রাগিও না, চলে আসো, নয়তো এই ক্যামেরায় যা আছে তা সহ্য করতে পারবে না। ইয়ানা আহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কি আছে এতে? নিশ্চয়ই আমার কোনো ভিডিও করেছেন, আর তা নিয়ে এখন ব্ল্যাকমেল করবেন। শুনে রাখুন মিস্টার আহান, আপনি যদি ভেবে থাকেন আপনি আমার ভিডিও দেখাবেন, তারপর আমি নিজের ইজ্জত বাঁচানোর জন্য সুরসুর করে বিয়ে করতে চলে যাব, তাহলে সেই আশা ভুলে যান। আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করব, তবু আপনার মতো জানোয়ারকে নয়। আহান ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দি ইন্টেলিজেন্ট গার্ল ইজ সো গুড টু ইউ, বাট এখানে তোমার কিছু নেই। ইয়ানা কপাল কুচকে বলে, তাহলে? আহান এবার ভিডিও প্লে করে, যা দেখে ইয়ানা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। একবার নিজের ছোট বোনটার দিকে তাকায়, যে এখনো ভয়ে কান্না করে যাচ্ছে। ইয়ানা আহানের হুডি চেপে ধরে বলে, কতটা নীচ আপনি আহান, লজ্জা করে না এসব করতে? শত্রুতা আপনার আমার সাথে তাহলে? ইয়ানা আর কিছু বলতে পারল না। তার আগেই আহান আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, দেখো, ভিডিওর কথা আমি, তুমি, রায়ান, ইউভি ছাড়া কেউ জানে না। এখন তুমি যদি চিৎকার করে জানাতে চাও তাহলে জানাতে পারো, কিন্তু তুমি যদি এখন আমার কথা অমান্য করো তাহলে এই ভিডিও শুধু আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশ দেখবে। তখন তোমার বোনের কি হবে ভেবে দেখেছো? তোমার হলে একটা কথা ছিল, বাট এইটা তোমার প্রাণ ভোমরার। এখন যদি আমার কথার অবাধ্য হও তাহলে আমি ভিডিও ভাইরাল করতে দেরি করব না, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এখন তুমি ভাবো কি করবে। তোমাকে 10 মিনিট সময় দিলাম ভাবার জন্য। এই বলে আহান ইয়ানার থেকে সরে এসে সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। ইয়ানা যেন স্তব্ধ হয়ে গেছে। কি বলবে কি করবে সব কিছুর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। জীবনে এমন পর্যায়ে এসে সে দাঁড়িয়েছে যেখান থেকে সব শক্তি লোপ পেয়েছে। এইদিকে আহান বলে, 5 মিনিট কিন্তু শেষ, আর মাত্র 5 মিনিট। ইয়ানার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আমার যাই হোক আমার বোনটার যাতে কিছু না হয়। যদি একবার এই ভিডিও ভাইরাল হয় তাহলে ও নিজেকে শেষ করে দিবে। এইসব ভেবেই ইনায়ার বুকটা আটকে ওঠে। আর যাই হোক, এইটা হতে দেওয়া যাবে না। আহান কিছু বলতে যাবে, তার আগে ইয়ানা বলে, আমি রাজি, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত।
বলে ইয়ানা নিজের চোখ বন্ধ করে নেয়। আহান একটা বাঁকা হাসি দেয়। বাড়ির সবাই ইয়ানার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। ইয়ানার আব্বু আর চুপ না থেকে বলে, কী সব বলছিস? বিয়ে করতে রাজি মানে? এই ছেলেকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। ইয়ানা নিজের আব্বুর দিকে তাকিয়ে বলে, আমার জীবন শেষ হলে আমি মানিয়ে নিতে পারবো আব্বু, কিন্তু আমার জীবন শেষ না হলে আরেকজনের জীবন শেষ হয়ে যাবে, যা আমার জন্য আরো বেশি কষ্টদায়ক, আর তা আমি হতে দিতে পারবো না। আমি লড়তে পারবো, কিন্তু ও লড়তে পারবে না আব্বু। ইয়ানার কথা শুনে আকাশ বলে ওঠে, আরেকজনের জীবন নষ্ট করবে মানে? ইয়ানা নিজেকে স্ট্রং করে বলে, আমি তোমাদের বলতে পারবো না। আহান এবার বসা থেকে উঠতে উঠতে বলে, তোমাদের ড্রামা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা বাকি কাজটা শেষ করি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। এদিকে মিসেস সেলিনা হোসেন আর আসাদ হোসেন কান্না করে যাচ্ছে। তার নিরুপায় মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তবু কিছু বলতে পারছে না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। তারপর এক পর্যায়ে কাজী সাহেব কাবিনের কথা জিজ্ঞেস করলে আহান বলে, দিয়ে দিন, যা ইচ্ছে হয়। ঠিক তখনই ইয়ানা বলে, না মিস্টার চৌধুরী, কাজী সাহেব দিলে তো হবে না। উনি দিলে সর্বোচ্চ 6 লক্ষ বা 10 লক্ষ দেবে, কিন্তু আমি 5 কোটি চাই। আর আপনি তো জানেন কাবিনের টাকা নগদ দিতে হয়। কি পারবেন তো দিতে? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, মাত্র 5 কোটি? আমি তো ভেবেছিলাম আরও দিব। তোমার চাওয়ার পরিমাণ যে এত কম হবে আগে জানতাম না। ইয়ানা আহানের কথা শুনেই মনে মনে বলে, ওরে ইনায়া, 5 কোটি চাইলি কেন? ভুলে গিয়েছিল নাকি ও একজন টপ বিজনেসম্যান, সাথে টপ মাফিয়াও? আমাদের জন্য 10 লক্ষ অনেক, কিন্তু তাদের জন্য এসব কিছুই না। আর একটু বেশি চেয়ে বেটারে একটু জব্দ করতে পারতেই। ইয়ানার ভাবনার মাঝে কাজী সাহেব ইয়ানাকে কবুল বলতে বলে। ইয়ানার কানে এটা পৌঁছাতেই নিজের দু চোখ বন্ধ করে চোখের পানি ফেলে আর নিজের অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে পা বাড়ানোর জন্য প্রস্তুত হয়। আর এবার ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে কবুল বলতে বলছি ইয়ানা, চুপ থাকতে নয়। ইয়ানা এবার নিজের চোখের পানি মুছে দিয়ে বলে দেয় সেই 3 শব্দ, যে শব্দগুলো একটা মেয়ের জীবন পাল্টে দেয়, কবুল, কবুল, কবুল। ইয়ানা কবুল বলতে আহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানা উঠে যেতে নিবে, কিন্তু পেছন থেকে আহান হাত চেপে ধরে। ইয়ানা পিছনে তাকে হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। আপনি বিয়ে করতে চেয়েছিলেন, করে নিয়েছেন, এখন আবার আটকাচ্ছেন কেন? যেতে দিন আমায় আমার পরিবারের কাছে। আহান হাত চেপে ধরে বলে, বিয়ে করেছি কি বউকে পরিবারের কাছে রেখে যেতে? আর যদি বলো হাত ধরেছি কেন, তাহলে বলবো শুধু হাত নয়, অনেক কিছু করারই অধিকার আছে। ইয়ানা কপাল কুঁচকে বলে, মানে? আহান উঠতে উঠতে বলে, মানে হলো এই যে তুমি এখন তোমার পরিবারের কাছে যাবে না, আমার সাথে আমার বাড়ি যাবে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, জীবনেও না, আমি আপনার সাথে যাব না। আহান ইয়ানার কাছাকাছি এসে বলে, ভিডিওর কথা মনে আছে তো, নাকি ভুলে গেছো? ইয়ানা এবার অসহায় হয়ে বলে, প্লিজ আহান, আম্মু আব্বুর সাথে একটু কথা বলে আসি। এরপর ইয়ানা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে। ইয়ানা কান্না করে না, কারণ আহান ভাবে ও দুর্বল হয়ে পড়েছে, তাই অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। আহান ইয়ানার দিকে এক পলকও তাকায়নি। সামনে রায়ান বসে গাড়ি স্টার্ট দেয়। ইয়ানা এক নজরে বাড়িটার দিকে তাকিয়ে থাকে। এই বাড়িটা থেকে আজ সে সবাইকে কাঁদিয়ে চলে এসেছে, আরেকজনের বলির পাটা হয়ে। এদিকে ইয়ানা চলে যেতেই আসাদ হোসেন হার্ট অ্যাটাক করে। ওনাকে নিয়ে সবাই দিশাহারা হয়ে যায়। রোয়ানা শুধু কাঁদতে থাকে। আসাদ হোসেনকে নিয়ে চট্টগ্রামের একটা হসপিটালে ভর্তি করায়। ওনাকে আইসিইউতে ভর্তি করানো হয়। আহান তারা এতক্ষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসে। সরাসরি গিয়ে চৌধুরী মেনশনে প্রবেশ করে। ভিতরে আহানের দাদুমণি আর আহিয়া বসেছিল। আহানের সাথে একটা মেয়েকে দেখে তার চমকে যায়। দাদুমণি আহানের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে দাদুভাই? বিয়ের পোশাক পরিধান করা, তোদের সাথে কি করছে? আহান নিজের দাদুমণির দিকে তাকিয়ে বলে, আমি এই মেয়েকে বিয়ে করেছি দাদুমণি। আইয়া আর দাদুমণি একে অপরের দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। এটি কি সত্যি না স্বপ্ন? যে ছেলে বিয়ের নাম শুনেই ঘূর্ণিঝড় চালিয়ে দেয়, সে আজ কাউকে না জানিয়ে বিয়ে করে এনেছে।
আইয়া এসে আহানকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলে, তুমি সত্যি বিয়ে করেছো দাদা ভাই? আমাদের বৌমনি কি সুন্দর একদম পুতুলের মতো? আহান আইয়ার মাথায় হাত রেখে বলে, আমার বোনের থেকে না। আইয়া একটা হাসি দিয়ে বলে, যাই হোক দাদা ভাই, আমার বৌমনিকে একদম কষ্ট দিবে না। পুতুল বলে কথা, পুতুলদের কষ্ট দিতে নেই। আহান ইয়ানার দিকে না তাকিয়েই বলে, ওইটা সময় বলে দিবে। দাদুমণি এবার খুশি হয়ে বলে, তোরা দাঁড়িয়ে থেকেই সব কথা বলবি? তাড়াতাড়ি ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নে। আর রায়ান আর ইউবি তোরা ফ্রেশ হয়ে আয়, আর দাদু ভাইয়ের বিয়ের গল্প শুনবো। রায়ান একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলে, তোমায় কি বলবো দাদুমণি, তোমার নাতি আজ যেভাবে এন্ট্রি নিয়েছিল কবুল বলে, আবার সাইকোগিরিও করে বিয়েও করে নিয়ে এসেছে। এসব শুনলে তোমার মাথায় হাত পড়বে। এদিকে ইয়ানা ভিতরে ঢুকতে ঢুকতে ভাবে, কি পরিবারে বাবা, ছেলে বলা নেই জানা নেই বিয়ে করে এনেছে। যেখানে রাগ করার কথা সেখানে সবাই খুশিতে আত্মহারা, কিন্তু এই ডেভিলের মা বাবা কোথায় দেখতে পাচ্ছি না তো। ইয়ানা এসব ভাবতে ভাবতে ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। ভিতরে কোনো রাজপ্রাসাদ থেকে কম না। চোখ ধাঁধানো ঘরের কারুকাজ আর আসবাবপত্র। আহান ইয়ানাকে রেখে নিজ কক্ষে উপরে চলে যায়, কিন্তু মাঝ রাস্তায় কারোর কথা শুনে থমকে দাঁড়ায়। বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বাড়ির সবাইকে একবার জানালে কি হতো? আহান এইবার পিছনে ফিরে তাকিয়ে বলে, কাকে জানাবো মিস্টার চৌধুরী? তবে দাদুমণি আর আহেয়াকে জানাতে পারতাম, বাট জানাইনি। আমার মনে হয় না এখন তারা কম খুশি হয়েছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ হান, তোমার বাবা এখনো বেঁচে আছে, তাই বিয়ের মতো পবিত্র বন্ধন একবার হলেও জানানোর প্রয়োজন ছিল। আমরা তো আর না করতাম না, তাই? আহান সাজিদ চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিলর হাসি দিয়ে বলে, বাবা মাই ফুড। যখন আপনি বলেন না আপনি আমার বাবা হন, তখন এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। শুধু জন্ম দিলেই বাবা হয় না, বাবা হওয়ার জন্য না যোগ্যতার প্রয়োজন। সাজিদ চৌধুরী চিৎকার দিয়ে বলে, আহান ভদ্রভাবে কথা বলো। আহান একটা তাচ্ছিলেন হাসি দিয়ে বলে, এখনো ভদ্র আছি মিস্টার চৌধুরী, তাই বাবার অধিকার নিয়ে সামনে এসে দাঁড়াবেন না, সহ্য করতে পারি না বলে হনহন করে উপরে চলে যায়। সাজিদ চৌধুরী চোখের পানি মুছে ইয়ানার কাছে এগিয়ে বলে, তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না, তবে আমরা আশা করব তুমি এই পরিবারকে এক করে রাখবে। আর আহানের সম্পর্কে নিশ্চয়ই সব কিছুই জানো, চেষ্টা করবে ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে। ইয়ানা মাথা নত করে বলে, ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। সাজিদ চৌধুরী মুচকি হাসি দিয়ে বলে, আঙ্কেল কেন ডাকছো? বাবা বলে ডাকবে আজ থেকে, মনে থাকবে? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে বাবা। তারপর সাজিদ চৌধুরী আহিয়ার দিকে তাকিয়ে বলে, কখন থেকে মেয়েটা দাঁড়িয়ে আছে, যা গিয়ে আহানের রুমে নিয়ে দিয়ে আয়। ওকে আব্বু। এরপর রাইহা ইয়ানাকে নিয়ে আহানের রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এটা দাদা ভাইয়ের রুম, আজ থেকে তোমারও। দাদা ভাই কখনো নিজের রুমে কাউকে ঢুকতে দিত না। আর আজকে রাতের জন্য শুভেচ্ছা বৌমনি, এখন আমি যাই। আইয়া এখান থেকে চলে যায়। ইয়ানা একটা লম্বা শ্বাস নিয়ে ভিতরে ঢুকতেই ওর চোখ চড়ুক গাছ। ভয়ে আত্মা কেঁপে ওঠে। আহান নিজের হাতের তালুতে চাকু দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে। পুরো ফ্লোরে রক্তে লাল হয়ে গেছে আর মেঝেতে সমস্ত কাছে ছড়াছড়ি। ইয়ানার রক্তে ভীষণ রকমের ফোবিয়া আছে, তাই চিৎকার দিয়ে বলে, আহান কি করছেনটা কি? হাত থেকে এক্ষুনি ছুরিটা ফেলুন বলছি। কিন্তু আহান ইয়ানাকে দেখে আরও দিশাহারা হয়ে পড়ে, তাই একবার আগের তুলনায় বেশি জোরে আঘাত করে, ফলে মাংস ভেদ করে তাজা রক্ত পড়তে থাকে। ইয়ানা এসব দেখে মাথা ঘুরতে থাকে। তারপর অস্পষ্ট ভাষায় বলে, প্লিজ আহান স্টপ, বন্ধ করুন আপনারই পৈশাচিক রূপ। আমি জাস্ট নিতে পারছি না নিজের দেহে কিভাবে কোনো সুস্থ মানুষ এইভাবে আঘাত করে। এক্ষুনি ব্যান্ডেজ করে নিন বলছি, দেখে আমার গা গুলি আসছে। আহান যখন কোনো রেসপন্স করেনি, তখন ইয়ানা নিজেই আহানের হাত
ব্যান্ডেজ করে দেয়। আহান ইয়ানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করে চোখে মুখে রং বদলাতে থাকে। বারবার ভেসে উঠছে ইয়ানা আরেকজনের সামনে বউ সেজে বসেছিল, এই শাড়িটা পরে বসেছিল। তারপর ইয়ানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, শাড়ি খুলো। ইয়ানা আচমকা এমন প্রশ্ন শুনে ভরকে যায়, তাই আহানের দিকে কপাল কুঁচকে বলে, শাড়ি খুলবো মানে? মাথা ঠিক আছে আপনার? আহান ইয়ানার দিকে ক্ষিপ্ত হয়ে বলে, মাথা আমার ঠিক আছে বউ, কিন্তু তুমি যদি এখন শাড়িটা না পাল্টাও জানি না কত সময় মাথা ঠিক থাকবে। আহানের মুখে বউ ডাক শুনে এক শীতল হাওয়া বয়ে যায়। তারপর কিছু একটা ভেবে বলে, আপনি আমার শাড়ির পেছনে পড়ে আছেন কেন? আর আপনার কথায় আমি শাড়ি পাল্টাতে যাব কেন? আপনি জানেন এই শাড়িটা আমাকে আমার হবু বর কিনে দিয়েছিল। আমার খুব পছন্দের শাড়ি এটা, তাই আজ আর খুলছি না। এদিকে আহানের রাগে জল শক্ত হয়ে আসে, পাশে থাকা টেবিলটায় লাথি মেরে ফেলে দেয়। তারপর ফুলদানিটা হাত দিয়ে সজোরে আঘাত করে, ফলে আগের ক্ষতস্থান থেকে পুনরায় রক্ত পড়তে শুরু করে। ইয়ানা আহানের হাত দেখে আঁতকে ওঠে, তারপর চিৎকার দিয়ে বলে, আপনি মাফিয়া জানতাম, মানুষ মারা আপনার কাজ, কিন্তু এই জড় বস্তুগুলোর সাথে আপনার কিসের শত্রুতা? ওদেরকে কেন পরপারে পাঠাচ্ছেন? আমাকে কিছু করতে পারছেন না, সেই রাগ এগুলোর উপর মেটাচ্ছেন। ইয়ানা আর কিছু বলতে যাবে, তার আগেই আহান ইয়ানার ঠোঁট নিজের ঠোঁট দ্বারা চেপে ধরে। ইয়ানার ওষ্ঠ আহানের ওষ্ঠের সাথে এক করে নিল। তারপর ইয়ানার হাত দুটি দেওয়ালের সাথে চেপে ধরে। তাদের দেহের উষ্ণতা একে অপরের সাথে মিশে যাচ্ছে। আহান নিজেকে হারিয়ে ফেল এক গভীর জগতে। ইয়ানা একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু আহানের এই বেসামাল অত্যাচারে নিজের হুঁশ ফিরে। ইয়ানা ছটফট শুরু করে। আহান এবার ইয়ানাকে এক হাত দিয়ে কোমর চেপে ধরে, এতটা জোরে চেপে ধরেছিল যেন ইয়ানার কোমরের হাড়গুলো ভেঙে যাবে। ইয়ানা অস্বস্তি আর রাগে ছটফট শুরু হয়। আহানের চুম্বন গভীর থেকে আরও গভীর হয়। এই চুম্বনে লুকিয়ে আছে রাগ, ক্ষোভ আর অনেক দিনের তৃষ্ণা, কিন্তু ইয়ানার চোখে ছিল শূন্যতা। অনেকক্ষণ পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। আহান বড় করে শ্বাস টেনে নিজের ঠোঁট ভিজিয়ে নেয়। যে করে হোক নিজেকে এই অদম্য ইচ্ছা থেকে আটকাতে হবে। আহান লক্ষ্য করে ইয়ানার ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে ইয়ানার ঠোঁট মুছে দেওয়ার জন্য উদ্যত হতেই ইয়ানা আহানের হাত চেপে ধরে বলে, ইসলামে স্বামীদের উপর আঘাত করা নিষেধ করেছে কেন বলেন তো? আহান কপাল কুঁচকে বলে, মানে? ইয়ানা এবার আহান থেকে একটু দূরে সরে গিয়ে বলে, এই যে দেখুন, আপনি আমাকে প্রথম দিন থেকে অত্যাচার করছেন, এখনো আছেন। ভালোবাসেন না, তবুও নিজের জেদের কারণে জোর করে বিয়ে করে নিলেন। আপনার অত্যাচার শুধু আমাতেই সীমাবদ্ধ রাখেননি, আমার ছোট বোনটাকেও এর মধ্যে জড়ালেন। কিন্তু দেখেন, আমি কিছুই করতে পারছি না। কেন আহান, কি করেছে আমি? কিসের শত্রুতা আপনার আমার সাথে? ইয়ানা কথা বলতে গিয়ে গলা কাঁপছিল, কারণ ইয়ানা আহানকে মনে মনে পছন্দ করত। তাই তো একবার ভাই ডাকতে বারণ করেছিল বলে আর ডাকেনি। ফের প্রশ্ন করেনি কেন ভাই ডাকতে নিষেধ করেছে। কিন্তু আজ যখন এত বড় সত্যের সম্মুখীন হলো, তখনই ভেতর থেকে চুরমার হয়ে যায়। আহান ইয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, শাস্তি দিতে চাও আমাকে? সময় হলে সেটাও মঞ্জুর করে নিব, কিন্তু এখন এইটা সম্ভব নয়। বউ, তোমার বোনের কিছু হবে না, আর সময় হলে সব জানতে পারবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। ইয়ানা রাগী কণ্ঠে বলে ওঠে, একদম আমাকে বউ বলে ডাকবেন না, আর আমি খাবো না। আপনার খাবার আপনিই খান। আহান একটা মুচকি হাসি দিয়ে আহত সুরে বলে, বিয়ে করা বউকে বউ ডাকবো না তো খালাম্মা ডাকবো? আমাদের বাচ্চার কথাও একটু ভাবো বউ, ওরা কি ডাকবে? ইয়ানা আহানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আহানও ইয়ানাকে একটা চোখ মেরে চলে যায়। ইয়ানা মনে মনে বিড়বিড় করে বলে, অসভ্য। একটু পর আহান ইয়ানার জন্য খাবার নিয়ে আসে। ইয়ানা খাবার দেখে নাকমুখ কুচকে বলে, খাবো না। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, জিজ্ঞাসা করিনি, আদেশ করেছি, তাই চুপচাপ খেয়ে নাও। মনে হয় সকাল থেকে কিছু খাওনি, এখন না খেলে শরীর খারাপ করবে। ইয়ানা আহানের দিকে তার ছেলের হাসি দিয়ে বলে, বাহ, কি মায়া। আর একটু আগে আমার পুরো পরিবারকে কাঁদিয়ে দিয়ে এসেছেন। জানি না ওরা কি অবস্থায় আছে। আমার পরিবার, আমার শরীর। আহান শরীরকে আলাদা করে এখন তার ছায়ার জন্য শুভ কামনা করছেন মিস্টার চৌধুরী। আহান ছেড়ে একটা নিঃশ্বাস বলে,
এই বলে আহান ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাও নিয়ে এসে দেখে ইয়ানা খাবার শেষ করে খাটের একপাশে চুপচাপ শুয়ে আছে। হাতে আহান একটা মুচকি হাসি দিয়ে চলে যায় বেলকনির দিকে। এত রাতে আহান নিকোটিনে ধোঁয়া ওড়াতে ব্যস্ত, কিন্তু হঠাৎ আহানের ফোন বেজে ওঠে। আহান যেন এই ফোনের অপেক্ষাই করছিল। আহান ফোন তুলে বলে, আরিফ বল, মিস্টার আসাদ হোসেনের শরীর এখন কেমন আছেন? খুবই সংকীর্ণ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ বিপদমুক্ত। ঠিক আছে, তুই ওই দিকটাই সামলে নিস। তারপর আহান এক দৃষ্টিতে পর্দার আড়ালে ইয়ানার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। এই মুখটার দিকে তাকালে আহানের সমস্ত রাগ নিঃশেষ হয়ে যায়, সমস্ত ক্লান্তি কোথায় জানি বিলীন হয়ে যায়। রাতের এক কালো অধ্যায়কে বিদায় জানিয়ে নতুন দিনের সূচনা হয়। সূর্যের এক ফালি কিরণ মুখের উপর পড়তেই ইয়ানা পিট পিট করে চোখ মেলে তাকায়। তারপর লক্ষ্য করে এটা তো ওর রুম নয়। এরপর আস্তে আস্তে কালকের সকল ঘটনা মনে পড়ে যায়। ইয়ানা নাক মুখ কুচকে চারিদিকে তাকায়, না, ডেবিলটা মনে হয় রুমে নেই। তাহলে কি এত সকালে অফিসে চলে গেল? যাই হোক, আমার ভেবে এত লাভ নেই, পালিয়ে জাহান নামে যাক। ইয়ানা এসব 7-5 ভেবে নিয়ে নিচে নামে, দেখে পুরো ড্রয়িং রুম ফাঁকা। তার মানে কি এখনো ঘুম থেকে ওঠেনি? আর আমার আম্মু সকাল 5টা থেকে ঝাড়ু পিটা শুরু করতো। সে যাই হোক, আমি তো এই বাড়ির বউ, এই পরিবারের লোকগুলো ডেভিলটার মতো না। কাল যেহেতু দেখলাম তারা যথেষ্ট ভালো আছে, ইয়ানা এসব ভাবতে ভাবতে গিয়ে রান্না বসায়। একটু পর আহিয়া এসে ইয়ানার কাছে গিয়ে বলে, আল্লাহ, কি করছো এইসব বৌমুনি? তুমি এই বাড়ির বউ, তুমি কেন রান্না করছো? বাসায় অনেক সার্ভেন্ট আছে, যদি দাদাভাই জানতে পারে তুমি রান্না করছো তাহলে বাড়িতে ঘূর্ণিঝড় শুরু করে দেবে। আমরা একটু আগেই নাস্তা করে উপরে গিয়েছি, তোমাকে ডাকতে চেয়েছিলাম কিন্তু দাদুমুনি দেয়নি। কাল অনেক ঝড় গেছে, হয়তো তুমি ক্লান্ত। কাল রায়ান আর ইউবি ভাইয়ার মুখে যা শুনলাম, ও মাই গড। ইয়ানা আহিয়ার দিকে তাকিয়ে অসহায় হয়ে বলে, তোমার দাদাভাই কি বললো তাতে কিছু যায় আসে না। আর আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম। ইস, বাড়ির নতুন বউ নাকি সবার পরে উঠেছে। আইয়া ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না বৌমুনি, কেউ কিছু মনে করেনি। আর আমরাই তো, কে মনে করবে শুনি? ইয়ানা আহিয়ার কথা শুনে ফিক করে হেসে দেয়। আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে বলে, সে কি বৌমুনি, তোমার ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে কেটে গিয়েছিল, এখনো ফুলে লাল হয়ে আছে। ইয়ানা আহিয়ার কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর কথা ঘুরিয়ে বলে, আসলে কাল গহনা পড়তে গিয়ে একটু লেগে গিয়েছিল। আচ্ছা আহিয়া, তুমি কিসে পড়ো? আহিয়া হাসি দিয়ে বলে, আমি এবার টেনে পড়ি। ইয়ানার মুচকি হাসি দিয়ে বলে, তাই? আচ্ছা, তোমার দাদাভাই কোথায় গেছে বলতে পারো? কোথায় গিয়েছে বলতে পারি না, কিন্তু আজ একটা জরুরি মিটিং ছিল বাইরের কোম্পানির সাথে, আব্বুর থেকে শুনেছি আর কি। একটু পরেই চলে আসবে। তারা গল্প করতে করতে রান্না শেষ করে। দাদুমণি এসে ইয়ানাকে রান্না করতে বারণ করেছিল, কিন্তু ইয়ানা দাদুমণিকে মানিয়ে নেয়। সবাই ডাইনিং রুমে বসে খাবার খেতে বসে। একটু পরও আহান বাড়ির ভিতর প্রবেশ করে। ইয়ানার দিকে এক পলক তাকিয়ে উপরে যেতে নেই। পেছন থেকে দাদুমণি বলে, আহিয়ান, আজ ইয়ানা নিজের হাতে রান্না করছে, আজ অন্তত সবার সাথে বসে খেয়ে নাও। আন পিছন ফিরে বলে, ইয়ানা রান্না করেছে বলে খাবার তো আর অন্য রকম হয়ে যাবে না, তাই না? আমার খাবার পারলে উপরে পাঠিয়ে দাও। বলে উপরে চলে যায়। দাদুমণি একটা তপ্ত নিঃশ্বাস ফেলে, তারপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি কষ্ট পেও না, আসলে ও কারোর সাথে বসে খায় না। এক কাজ করো, তুমি খাওয়া শেষ করে আহানের খাবারটা রুমে নিয়ে যাও। ইয়ানা একটা হাসি দিয়ে বলে, সমস্যা নেই দাদুমণি, আপনারা খান, আমি ওনার খাবারটা নিয়ে যাচ্ছি, আমি পরে খেয়ে নিব। এ বলে ইয়ানা আহানের জন্য খাবার নিয়ে উপরে যায়। ইচ্ছে তো করছে ব্যাটার মাথা ফাটাতে, সবার সাথে বসে খেলে কি শরীরে অ্যালার্জি শুরু হয়? ডিপিল একটা। ইয়ানা রুমে এসে দেখে আহান নেই। গেল কোথায় এই সাইকো? একটু পর ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। ইয়ানা নাক মুখ কুচকে বলে, কতবার শাওয়ার নিয়ে এলো, সকালে তো শাওয়ার নিয়ে গেল। ইয়ানার ভাবনার মাঝে আহান দরজা খুলে বাহিরে আসে। সদ্য গোসল করার শরীর দেখে ইয়ানা হাঁ করে তাকিয়ে থাকে। এত সুন্দর মানুষও হয়?
ইয়ানাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আহান ঠোঁট চেপে হাসি আটকিয়ে রেখে বলে, হ্যাঁ দেখো দেখো, তোমার ওই তো বড় হয়, কোনো মহিলা তো আর ছিনিয়ে নিচ্ছে না। তুমি চাইলে আমি টাওয়েলটাও খুব। আহানকে আর কিছু বলতে না দিয়ে ধমক দিয়ে বলে, চুপ, অসভ্য, একটু লজ্জা বলতে কিচ্ছু নেই। খাবারটা খেয়ে নিন। আর কতবার শাওয়ার নিতে হয় আপনার? আহান ইয়ানার সামনে এসে বলে, একটু আগে বউয়ের সাথে রোম্যান্স করছি, তাই হালালভাবে শাওয়ার নিয়েছে। আর আমি তোমার মতো লজ্জাশীল হলে রায়ানের ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো কি করে ম্যাডাম? ইয়ানা আহানকে দাঁতে দাঁত চেপে বলে, নির্লজ্জ লোক, আর একটা কথা বললে আপনার মাথা ফাটাবো। এই ধরুন আপনার খাবার, খেয়ে নিন। আহান কাঁদো কাঁদো ফেস করে বলে, খাবার তো দিয়ে গেছো, কিন্তু খাবো কিভাবে? ইয়ানা বিরক্তি নিয়ে বলে, খাবেন কিভাবে মানে? হাত কি আরেকজনকে ভিক্ষে দিয়ে এসছেন? আহান ইয়ানার কথা শুনে বলে, ঠিক আছে, খাবার নিয়ে চলে যাও, খাবো না, হাত কেটে গিয়েছে। ইয়ানা আহানের দিকে কপাল কুঁচকে বলে, আমার জানা মতে তো আপনি হাত দিয়ে খাবার খান না, চামচ ব্যবহার করেন। তাহলে হাত কেটে যাক বা ভেঙে যাক, কি যায় আসে? আহান ইয়ানার কথাই থমথমে খেয়ে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, স্বামীর হাত ভাঙার কামনা করছে। আহান একটু রাগে ভাব নিয়ে বলে, দেখো, আমি যদি খেতে পারতাম তাহলে নিশ্চয়ই এইসব বলতাম না। যদি খাইয়ে দিতে পারো তাহলে দিতে পারো, নয়তো খাবো না। আর এমনিতে আমি কাল থেকে কিছু খাইনি। বলে আহান একটা রহস্যময় হাসি দেয়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, অসম্ভব, আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না, খাওয়া দরকার নেই আপনার। এই বলে ইয়ানা চলে যেতে নাই, পিছন থেকে আহান বলে, হায় কি কপাল আমার, 3 দিন অভুক্ত থাকলেও কেউ খবর নেয় না। তারপর ইয়ানা কিছু একটা ভেবে আহানের সামনে সে দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, বসুন। আহানও খুশিতে গদগদ হয়ে ইয়ানার সামনে দিয়ে বসে। ইয়ানা আহানকে খাইয়ে দিচ্ছে, আহান শুধু খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে কতদিনের অভুক্ত। ইয়ানা মনে মনে রেগে বলে, দেখো রাক্ষস কিভাবে খাচ্ছে। কয়েক কেজি মরিচের গুঁড়ো মেশালে ভালো হতো। একবার খাবারের প্রশংসা করলে কি হতো? দূর, আমিও কার কাছে প্রশংসা চাচ্ছি? আহান খাবার শেষ করে বলে, রান্নাটা কে করেছে বলো তো? এই রান্নার মধ্যে ঝালঝাল গন্ধ পাচ্ছি, কেউ মরিচের গুঁড়ো মিশাতে চেয়েছিল মনে হয়। ইয়ানার ইচ্ছে করছিল আহানের মাথা ফাটাতে। খচ্চলক, খাওয়ার সময় খেয়েছিস আর এখন বদনাম করছিস। তারপর ইয়ানা অভিমানী কণ্ঠে বলে, খাবার যখন ভালো লাগেনি তাহলে খেতে বলেছিল কে? কেউ তো আর জোর করেনি। বলে ইয়ানা হনহন করে রুম ত্যাগ করে। আহান কপাল কুঁচকে বিড়বিড় করে বলে, আমার বউ যে এত ভালো রান্না করতে পারে আগে তো জানতাম না। আর বউ কি আমার অভিমান বা রাগ করলো প্রশংসা করিনি বলে? তাহলে ঠিক আছে, এই রাগ কোনো একদিন ভাঙাবো সারপ্রাইজ দিয়ে। সুমো নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। পাশে রায়ান এটা সেটা বলছে, কিন্তু সুমোর কোনো হেলদোল নেই। এক পর্যায়ে বিরক্তি নিয়ে বলে, হয়েছে আপনার কথা বলা? আমি বলেছি আপনাকে এত কিছু এক্সপ্লেন করতে, বলিনি তো? আপনি পড়ে চলে গিয়েছেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, হয়তো এতদিন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখন সেটা থাকবে না। রায়ান হতাশার সুরে বলে, প্লিজ সুমো, এভাবে বলো না। আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আর আহান ইয়ানাকে খুব ভালোবাসে। হয়তো এইটা সে নিজে বুঝতে পারছে না, কিন্তু আহান ইয়ানাকে নিজের জীবনের চেয়েও বেশি চাই। তুমি জানো না ইয়ানার নিখোঁজে ও কতটা উন্মাদ হয়ে গিয়েছিল। ওর ভিতরে হাহাকার আর অতৃপ্ত চাওয়া আমরা বুঝতে পারি। দেখবে এনাও একদিন আহানের মধ্যে এতটাই মগ্ন হবে যে মৃত্যুর শেষ পর্যন্ত গিয়েও শুধু আহানকে চাইবে। সুমো রায়ানের দিকে তাকিয়ে বলে, সব কিছু ঠিক ছিল রায়ান, কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। ইয়ানা হয়তো স্ট্রং, তাই সব কিছু সামলে নিচ্ছে, কিন্তু আহান ভাইয়ার এই ভয়ঙ্কর রূপ না আবার তাদের বিচ্ছেদের কারণ হয়। উনি এইভাবে ছলনা না করলেও পারতেন। জানি না ইয়ানা মেনে নেবে কিনা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ওরা যাতে সুখে থাকে। সুমোর এই অন্ধকার মুখ দেখে রায়ান বলে, আইসক্রিম খাবে? সুমো রায়ানের দিকে না তাকিয়ে জবাব দিল, না। তাহলে ঘুরতে যাবে? সুমো দাঁতে দাঁত চেপে বলে,
না, আপনি থাকুন, আমি যাচ্ছি। তাহলে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। সুমো বিরক্তি নিয়ে বলে। তার কোনো প্রয়োজন নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তারপর সুমো একটা রিক্সা দাঁড় করে উঠে বসে, সাথে সাথে রায়ানও উঠে বসে। সুমো রায়ানের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আপনি উঠছেন কেন? আপনার কোটি টাকার গাড়ি কোথায়? নামুন বলছি এখনই। রায়ান নিজের চুল ঠিক করতে করতে বলে, গাড়ি তো আছে ম্যাডাম, কিন্তু আজ একজনকে দেখে এক অতৃপ্ত ইচ্ছা জাগ্রত হয়েছে রিক্সায় ওঠার জন্য। তাই আজ আর গাড়িতে যাব না, রিক্সা করে যাব। সুমো দাঁত কটমট করে বলে, হ্যাঁ, তো ঢাকা শহরে কি রিক্সার অভাব পড়েছে? এই রিক্সা থেকে নামুন, অন্য রিক্সা নিয়ে যান। রায়ান সুমোর কথা কানে না তুলে ড্রাইভারকে বলে, মামা আপনি রিক্সা চালান তো। রায়ান এইবার সুমোর দিকে তাকায়, দেখে সে অগ্নিনাল চোখে তাকিয়ে আছে। এইভাবে তাকাচ্ছ কেন? তোমাকে ভয় পাই নাকি? সুমো রাগান্বিতভাবে বলে, আপনাকে তো আমি। এই মামা রিক্সা দাঁড়া করান, আমি নেমে যাব। এই মামা একদম না। তোমার এক রিক্সা দিয়ে কি তোমার জায়গা হচ্ছে না? এত মোটা কেন তুমি? সুমো রাগে ফুসফুস করতে করতে বলে, কি বললেন আপনি? আমি মোটা? রায়ান দাঁত দিয়ে ঠোঁট চেপে সংবরণ করে বলে, তুমি মোটা হলে আমার কোনো সমস্যা নেই, তবে যেভাবে বসেছ আজ রিক্সা থেকে পড়বে নিশ্চয়ই। কাছে এসে বসো। রায়ান সুমোর কোনো রেসপন্স না পেয়ে নিজেই হ্যাঁচকা টান দিয়ে কাছে এনে বসে। সুমো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে। প্রচণ্ড পানি পিপাসা লাগছে। রায়ানের পুরুষনালী শরীরের ঘ্রাণ সুমোর নাকে বারবার বাড়ি খাচ্ছে। অস্থিরতায় কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। রায়ান সুমোর এই অবস্থা দেখে ঠোঁট চেপে হাসি আটকিয়ে বলে, কি হলো, তুমি এভাবে কাঁপাকাঁপি করছো কেন? তোমার কি শীত লাগছে? আবার দেখছি কপাল বেয়ে ঘাম পড়ছে। সুমোর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। খুনসুটির মাধ্যমে এইভাবেই তাদের পথ এগোতে থাকে। ঘড়ি কাঁটায় টিকটিক শব্দে জানান দিচ্ছে এখন রাত 12টা বাজে। ইয়ানার বিয়ে প্রায় 4 দিন কেটে গেল। বিয়ের পরের দিন রাত থেকে আহানের কোনো খবর নেই। আনা নিতে পারছে নিজের বাবা মায়ের কোনো খোঁজ। রাগে দুঃখে ইয়ানার কান্না আসছে। ঠিক তখনই নিজের কোমরে ঠান্ডা কিছু অনুভব করলো। সারা শরীরে এক শীতল হাওয়া বয়ে গেল। হাতের মালিক কে হতে পারে সেটা সম্পর্কে সে অবগত। রাগ দেখাতে গিয়ে ও থেমে গেল। যা কিছু বলতে হবে সব ঠান্ডা মাথায়। এই সাইকোকে রাগ দেখিয়ে বলতে নিলে হিতে বিপরীত হবে। আহান আস্তে আস্তে ইয়ানার গলায় চলে আসে। ইয়ানা দাঁতে দাঁত চেপে সহ্য করে। চোখে ছিল একরাশ ঘৃণা, কিন্তু কণ্ঠে নরম করে বলে, আহান। ইয়ানার পিঠ থেকে চুল সরাতে সরাতে বলে, ইয়ানা একটা শ্বাস নিয়ে বলে, আমি একবার বাড়ি যেতে চাই, বাবা মায়ের সাথে দেখা করতে চাই। ইয়ানার কথাও শুনে আহান থেমে গেল। মুখে হালকা রাগের আভাস দেখা যাচ্ছে। গলা থেকে মুখ উঠিয়ে বলে, সময় হলে অবশ্যই যাবে। এখন এত লাফালাফি করছো কেন? তোমার বাবা এখন ঠিক আছে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, ঠিক আছে মানে? কি হয়েছিল আমার আব্বুর? কি করেছেন আপনি ওনার সাথে? সত্যি করে বলুন, সত্যি করে বলুন আহান। আহান বিরক্তি নিয়ে বলে, আজব তো, আমি তোমার বাবাকে কিছু করতে যাব কেন? উনি বিয়ের দিন রাতে হার্ট অ্যাটাক করেছেন। আমার কথা মতো ওনাকে অন্যতম হার্ট সার্জন চিকিৎসা করেছেন। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি কি বলেছিলাম হার্ট অ্যাটাক করতে? ইয়ানা আহানের কথা শুনে থমকে যায়। ওর আব্বু মৃত্যু পথযাত্রী ছিল। আরও জানতে পারলো না। বুকটাও হু হু করে কেঁপে উঠল। ইয়ানার আহানের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আমার আর কত ক্ষতি করবেন আহান? আজ আপনার কারণে আমার আব্বু হার্ট অ্যাটাক করেছে। রোগ আল্লাহ দান করেন, কিন্তু আমরা তাকেই শুলে চড়াই যার ওসিলায় হয়ে থাকে। আপনার তো জাহান্নামেও ঠাঁই হবে না। ফ্রাউনের চেয়েও খারাপ আপনি। আন যথেষ্ট নিজের রাগ নিয়ন্ত্রণে রাখছে। যতই হোক বউ বলে কথা। আন ইয়ানার দিকে তাকিয়ে ভাবলেশীনভাবে বলে, আমি ফেরাউন হলে তুমি আসিয়া হয়ে যাও। ফেরাউন যা কিছুই করতো আসিয়া কিন্তু তা মাথা পেতে নিত। এখন থেকে তুমিও নেওয়া শুরু করো। ইয়ানার ইচ্ছে করছে এই সাইকোর মাথা ফাটাতে, তারপর
তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ফেরাউনেরও কিন্তু পাপের রাজ্যের পতন ঘটেছিল, এটা ভুলে যাবেন না মিস্টার চৌধুরী। আহান ইয়ানার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, ফেরাউন নিজের আসিয়াকে ধরে রাখতে পারিনি, নিজের হাতে হত্যা করেছে। কিন্তু আমি আমার আসিয়ার উপর একটা আঁচও আসতে দিব না। আমার আসিয়ার উপর যদি কেউ কিছু করতে আসে তাহলে অগ্নি চৌধুরী তার আসিয়াকে নিজের বক্ষের মাঝে আগলে রেখে সে সেই শক্তির মোকাবেলা করবে, তবুও এক টুকরো আঁচ পড়তে দেব না।